আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। খতিয়ান নিয়ে গত ক্লাস একটা করেছিলাম, সেখানে থিওরিক্যাল যত আলোচনা ছিল সবগুলো শেষ করেছি। আজকে সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন নম্বর 1 নিয়ে আলোচনা করব। 102 নম্বর পৃষ্ঠা, তোমরা বই নিয়ে বসে যাও। ঢাকার নিরাময় ফার্মারের 2017 সালে জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। তো এখানে লেনদেনগুলো আমি দু একটা তুলে রেখেছি বোঝানোর জন্য। তো জানুয়ারি 1 তারিখে বলেছে নগদে 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে হলো। জানুয়ারি 3 তারিখে বলেছে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। জানুয়ারি 7 তারিখে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। জানুয়ারি 18 তারিখে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6,000 টাকা। জানুয়ারি 27 তারিখে নগদে বিক্রয় 1,40,000 টাকা। এই ছিল 2017 সালের ঢাকা নিরাময় ফার্মার একটি লেনদেনগুলো। কি করতে বলেছে এবার আমরা দেখি। কয় বলেছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ক্ষয় বলেছে জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। গয়ে বলেছে উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব প্রস্তুত করো। আচ্ছা, প্রথমেই আমাদের হিসাবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। জাবেদা করতে বলেছে কি 3 থেকে শুরু করতে বলেছে, বাকি 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমরা জাবেদাগুলো দেখব। আর কয় বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আসলে এখানে দেখো জানুয়ারি 1 তারিখে নগদে 55,000 টাকা, কম্পিউটার 50,000 টাকা, বিক্রয়যোগ্য ওষুধ 30,000 টাকা নিয়ে কী করেছে ব্যবসা শুরু করেছে। ব্যবসায় শুরু করেছে যখন এই 3টে জিনিস নিয়ে, সেটাই তো হচ্ছে প্রারম্ভিক। প্রথমেই যেটা মূলধন হিসেবে নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটাই হচ্ছে আমাদের মূলধন। তো এখানে নগদ হচ্ছে 55,000 টাকা। কম্পিউটার কি প্রতিষ্ঠানে যখন কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করা হয় সেটা কি হয়, অফিস সরঞ্জাম, তাই না? অফিসের একটা প্রোডাক্ট হিসাবে কি আসছে, কম্পিউটার আসছে। আর বিক্রয়যোগ্য ওষুধ, এখানে খেয়াল করে দেখো ঢাকার নিরাময় ফার্মা, এটা ফার্মা যে ওষুধপত্র বিক্রি করে যে সব থাকে সে একটা বিজনেস। তো সেখানে ফার্মেসিগুলো এই বিক্রয়যোগ্য ওষুধটা কি, সেটা হচ্ছে পুনরায় বিক্রয় করার জন্য। ক্রয়টা করা হয়েছিল কি পুনরায় বিক্রয় করার জন্য। যেহেতু বিক্রয় করার জন্য ম্যাডাম, তো এখানে খেয়াল করে দেখো যে নগদ হলে 3 তারিখ থেকে তো জাবেদা করবো। প্রথমে 1 তারিখের ক নম্বর কি লিখতে পারি যে নগদান বা নগদান হিসাব নগদ টাকা নিয়ে এসেছিল নগদ কত 55,000। আর কম্পিউটার হচ্ছে কি অফিস সরঞ্জাম হিসাব, সরঞ্জাম হিসাব হচ্ছে 50,000। আর বিক্রয়যোগ্য ঔষধ যেটা ক্রয় করা হয়েছিল বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায়, তার ব্যবসায় হচ্ছে কি ওষুধপত্রের নিরাময় ফার্মা, এটা ওষুধপত্রের কেনাবেচার একটা বিজনেস। তো সেখানে হচ্ছে আমরা ক্রয় লিখব, যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব 30,000 টাকা। তাহলে কি আসছে কত 50 50 1,35,000 টাকা। টাকা আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত 1,35,000 টাকা। এটা তো গেল ক নম্বর। খ
নম্বরে খেয়াল করে দেখো যে বলেছে জানুয়ারি 3 থেকে 27 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা দেখাতে বলেছে। 3 তারিখ থেকে বলুক, আমরা 1 তারিখ থেকেই সাধারণ জাবেদাগুলো দেখব, কেননা যখন আমরা গ নম্বর করব তখন কিন্তু এটার প্রয়োজন পড়বে। যেহেতু 1 তারিখে নগদ টাকা, কম্পিউটার এবং বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে নগদান হিসাব আসবে একটা। নগদ সম্পত্তি বেড়েছে, নগদান হিসাব হবে ডেবিট। সম্পত্তি বাড়লে হয় ডেবিট। কত? 55,000। কম্পিউটার, অফিস সরঞ্জাম হিসাব একটু আগে বললাম, এটা অফিস সরঞ্জাম হিসাব। এটাও প্রতিষ্ঠানের কি সম্পদ বৃদ্ধি করেছে, সেজন্য অফিস সরঞ্জাম হিসাবও ডেবিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। বিক্রয়যোগ্য ওষুধ, যেটা ক্রয় করাই হয়েছিল বিক্রয়ের জন্য পণ্য, এটাও কিন্তু প্রতিষ্ঠানের কি সম্পদ। ক্রয় হিসাব হলো ডেবিট। কত? 30,000। মূলধন হচ্ছে ক্রেডিট। মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়, তাই না? হিসাব ক্রেডিট। 3টা যোগ করে যে 1,35,000 টাকা হয়েছিল সেটা হচ্ছে ক্রেডিট। জানুয়ারি 1 তারিখে যে লেনদেন সেটা কিন্তু হয়ে গেল। এরপরে জানুয়ারি 3 তারিখে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় করা হয়েছে। আরেকটা প্রতিষ্ঠান যে জাহান ড্রাগস, সেখান থেকে কি করা হয়েছে? ওষুধ করা হয়েছে। এটা ক্রয়টা করা হয়েছিল কি জন্য? বিক্রয়ের জন্য ক্রয়টা করা হয়েছিল। এটা কাঁচামাল, প্রতিষ্ঠানের জন্য কি কাঁচামাল। এখানেও এই ক্রয়টা করা হয়েছিল যেটা, সেটা ছিল প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল। তাহলে এখানে কি হবে? যেহেতু নগদে বা অন্য কিছু বাকিতে কিছুই উল্লেখ করা নেই, ব্যাংক নগদ কিছুই বলা নেই, তো জাহান ড্রাগসের নাম আছে, তো আমরা ধরে নেব যে এটা বাকিতে লেনদেনটা কি হয়েছিল? বাকিতে সংঘটিত হয়েছিল। তো এখন দেখো জানুয়ারি 3 তারিখে ক্রয় করলে কি হয়? ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর এটা হচ্ছে 3 তারিখের লেনদেনটা করছি। 3 তারিখের ক্রয় হিসাব ডেবিট। এখানে খেয়াল করে দেখো জাহান ড্রাগস পাওনাদার বৃদ্ধি পেয়েছে, যেহেতু বাকিতে লেনদেন করা হয়েছিল নগদে না, সেজন্য প্রতিষ্ঠানের কি হয়েছে? পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এখানে পাওনাদারও লিখতে পারি আমরা, অথবা জাহান ড্রাগসও লিখতে পারি। কত ছিল? 80,000। 80,000। খ নম্বর আমাদের, খ নম্বর তো না, খ নম্বর করছি আমরা এখন। জানুয়ারি 3 তারিখ হয়ে গেল, এখন জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3200 টাকা। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় কত? 3200 টাকায়। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে 3200 টাকায়। বিক্রয় করলে প্রতিষ্ঠানের কি হয়? আয় হয়, তাই না? আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। কিন্তু খেয়াল করে দেখো এখানে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে। বিক্রয় করলে কি হয়? নগদ অর্থ আসে, প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পায়।
তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে তো ডেবিট হয়, সেটা তো আমরা জানি। আর এই বিক্রয়টা কিন্তু এই যে কাজ মানে বিক্রয় না, ওষুধ বিক্রয় না বা নিত্য বিক্রয় না, এটা একটি প্রতিষ্ঠানের পুরাতন প্রিন্টার মেশিন। পুরাতন প্রিন্টার মেশিনটা কী ছিল প্রতিষ্ঠানে? এটা একটি সম্পত্তি ছিল, অতীতে কী ছিল? সম্পত্তি ছিল। কিন্তু অফিস সরঞ্জাম হিসেব যখন বিক্রয় করা হলো, সম্পত্তি হ্রাস পেল। এই হিসেবটা কাঁচামাল বা ওষুধ যে প্রোডাক্টগুলো বিক্রি হয় বিজনেস, সে বিজনেসের লেনদেনটা নয়, এটা হচ্ছে একটা নিত্য, এটা হয় না, এটা নিত্য সংগঠিত হয় না। এটা অফিস সরঞ্জাম হিসেবে যখন বিক্রয় করে অর্থ পাওয়া গেল, প্রতিষ্ঠানে তো নগদ বৃদ্ধি পেল, কিন্তু সেই সাথে কী হলো? সম্পত্তি হ্রাস পেল। তাহলে কি হবে? নগদ হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট কত? 3200। এরপরে দেখো 18 থেকে লেনদেন দেখো। মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6000। মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6000 টাকা। এখানে খেয়াল করে দেখো, তো দেখেছিলাম জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় করা ডেবিট, আর ক্রয় ফেরত, ক্রয় থাকলে ডেবিট হতো, আর ক্রয় ফেরত যেহেতু হয়েছে সেহেতু উল্টে গিয়ে ক্রেডিট হয়ে গেছে। আমাদের ক্রয়কৃত পণ্য কমে গেছে, সেই কারণে ক্রয় ফেরতটা ক্রেডিট হয়েছে। কত হাজার টাকা? 6000 টাকা। এরপরে দেখো 27 তারিখের লেনদেন আছে। নগদে ওষুধ বিক্রয়। জানুয়ারির 27 তারিখ কি আছে? নগদে ঔষধ বিক্রয় কত হাজার টাকা? 1,40,000 টাকার বিক্রয় করা হয়েছে। নগদে ওষুধ বিক্রয় করা হয়েছে 1,40,000 টাকা। নগদে বিক্রয় কি হলো? নগদ বৃদ্ধি পেল, সাথে সাথে আয় বৃদ্ধি পেল। আর সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 1,40,000, 1,40,000 টাকা। এই ছিল খ নম্বরে যেটা করতে বলেছিল আমাদেরকে, সেটা করা হয়ে গেল। 1 নম্বরটা যদিও করেছি, খ নম্বর 3 নম্বর থেকেই করবো তোমরা 1 নম্বরটা। এখন গ আমাদের, তো গ নম্বরে চলে যাই। কি বলেছে আমাদের? নগদান, অফিস সরঞ্জাম ক্রয় এবং পাওনাদার 4টা হিসাব করতে বলেছে। গতদিন আমি খতিয়ানের টি ছক এবং হলো চলমান জের ছক নিয়ে করেছিলাম। তো এখানে যেহেতু কিছু বলেনি যে কোন ছকে করতে হবে, সেহেতু আমরা চলমান জের ছকেই করব। এটা আধুনিক ছক এবং জনপ্রিয় ছক। চলমান জের ছক তো তোমরা গতদিন দেখেছো, ছকটাকে করে নিই।
তারিখ, তারপর কি আছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত আছে, ডেবিট জের, ক্রেডিট জের। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। প্রথমে কি করব, নগদান হিসাব করব। যে সকল জাবেদায় নগদান হিসাবটা রয়েছে সে সকল জাবেদাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। জাবেদা করার বোর্ডের সংকীর্ণতার কারণে জাবেদাগুলো কাছে রাখলে আমাদের সুবিধা। তারপরেও তোমরা তো দেখেছো এবং লিখে নিয়েছো, তো খেয়াল করে দেখো জানুয়ারি 1 তারিখে নগদ কথাটা আছে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, আমরা যখন যেই হিসাবটা করি না কেন সেই হিসাবের যেদিকে জাবেদায় টাকা থাকবে, ডেবিট দিকে থাকলে আমরা ডেবিট দিকে লিখব, ক্রেডিট দিকে থাকলে আমরা ক্রেডিট দিকে লিখব। আর হচ্ছে যখন জাবেদা করেছি আমরা ডেবিট দিকে টাকাটা ঠিকই লিখব, যেই হিসাবটা করব সেই যেদিকে টাকা থাকবে সেটার সেই হিসাবটার সেই তারিখগুলোর হিসাব করে আমাদের টাকা বসাতে হবে। এবং যদি এখানে যদি তো না, এখানে কথা হচ্ছে যে ধরো যে ডেবিট দিকে থাকলে হচ্ছে নগদ আর হলো মূলধন। নগদ হচ্ছে নগদান হিসাব, ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব। 1 তারিখে কী ছিল, মূলধন ছিল, ক্রেডিট। যেহেতু নগদ হিসাব করছি আমরা, নগদের টাকাটা ঠিকই বসাবো, কিন্তু এই মূলধন হিসাবটা আমাদের লিখতে হবে। মানে যেটা করব ক্রেডিট দিকে থাকবে সেটাকেই আমাদের ধরে নিতে হবে এবং করতে হবে। তাহলে 1 তারিখে ছিল কি, ডেবিট দিকে ছিল নগদ 55,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট ছিল 50,000 টাকা, আর কি ছিল, ক্রয় বিক্রয়যোগ্য পণ্য ছিল, কাঁচামাল ছিল, সেজন্য আমরা ক্রয় লিখলাম, সেটাও প্রতিষ্ঠানের সম্পদ। ক্রয় হিসাব ছিল কি ডেবিট দিকে, আর 3টে যোগ করে মূলধন হয়েছিল ক্রেডিট দিকে, অত 1,35,000 টাকা। সে 1,35,000 টাকা এখন কি হবে, আমরা এখানে লিখব যে মূলধন হিসাবের নাম হচ্ছে কি মূলধন। যেহেতু নগদটা ছিল কত, আমাদের 55,000 টাকা ছিল। নগদ কত ছিল আমাদের, নগদান হিসাবটা ছিল 55,000 টাকা। সেই টাকাটাই আমাদেরকে লিখতে হবে। আর আমরা তখন জাবেদা করেছিলাম, জাবেদার ডেবিট দিকেই বসেছিল নগদান হিসাবটা, সেজন্য এখানেও ডেবিট দিকেই বসবে। $55,000 টাকা, এটা ছিল মূলধন। এরপরে খেয়াল করে দেখো, জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়, এখানে বাকিতে হয়েছিল, নগদ কথাটা উল্লেখ ছিল না, এই লেনদেন থেকে আমাদের কিছু পাওয়ার নেই। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছিল 3200 টাকায়। পুরাতন মেশিন বিক্রয় করেছিলাম, যেহেতু সম্পত্তি একবার বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি একবার হ্রাস হয়েছে, সেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছিল এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হয়েছিল। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট হয়েছিল কত টাকা, 3200 টাকা, আর ক্রেডিট হয়েছিল অফিস সরঞ্জাম হিসাব। জানুয়ারি কত তারিখ ছিল এটা, 1 তারিখ আর 7 তারিখ এখন। তাহলে অফিস সরঞ্জাম হিসাবটা লিখতে হবে, অফিস সরঞ্জাম হিসাব কত, 3200। যেহেতু নগদান হিসাবটা ছিল আমাদের ডেবিট দিকে, আমাদের হিসাবের ডেবিট দিকে টাকাটা বসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ক্রেডিটে কোনো টাকা নেই, ক্রেডিট থাকলে মাইনাস করতে হতো। যেহেতু ডেবিট আছে, আমরা ডেবিট দিকে 55,000 টাকাটা বসিয়ে দিলাম।
ক্রেডিটে যদি টাকাটা বসতো এর আগে পরে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো, যেহেতু বসেনি ডেবিট দিকে হলে ডেবিট থেকে ডেবিট কি হয়, প্লাস হয়, আর ডেবিট ক্রেডিট হলে মাইনাস হয়। যেহেতু ডেবিট থেকে ডেবিট হয়েছে তাহলে এটা কত হলো, 58,200 টাকা যোগ করে দিলাম। এরপরে কোথায় নগদ আছে আমরা দেখব। 18 তারিখের লেনদেনে নগদ নেই, 27 তারিখের লেনদেনে নগদ হিসাব আছে। নগদে ওষুধ বিক্রয় করা হয়েছিল 1,40,000 টাকা, তাহলে বিক্রয় হিসাব আসছে এখানে, নগদান হিসাব ডেবিট ছিল সেখানে কত, 1,40,000 টাকা, 1,40,000 টাকা। এক লক্ষ 98,200, এটাই হচ্ছে নগদ হিসাব আমাদের শেষ হয়ে গেল। নগদ হিসাবে ডেবিট যেটা আসলো 1,98,200। ঠিক একইভাবে আমরা এখন কি করব, অফিস সরঞ্জাম হিসাব করব। অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব করব। আমরা মুছে দিই। আচ্ছা, প্রথমে 1 তারিখের লেনদেনে কিন্তু অফিস সরঞ্জাম হিসাব ছিল একটা, তাহলে জানুয়ারি 1 তারিখে ছিল অফিস সরঞ্জাম হিসাব ছিল, আর মূলধন হিসাব ছিল ক্রেডিটে। তাহলে কি আসবে, এখানেও আসবে মূলধন হিসাব। অফিস সরঞ্জাম হিসাবে কত টাকা ছিল, 50,000 টাকা। 50,000 টাকা আমরা বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্সের দিকে। তারপরে দেখো 7 তারিখের লেনদেনে আছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3200 টাকা। এখানেও কিন্তু অফিস সরঞ্জাম হিসাব ছিল। কি কি হয়েছিল, বিক্রয় করে কি এসেছিল, নগদ এসেছিল, আর অফিস সরঞ্জাম হিসাবটা ক্রেডিট হয়েছিল। তাহলে এখানে খেয়াল করে দেখো যে যেহেতু অফিস সরঞ্জাম হিসাবটা ক্রেডিটে ছিল আর নগদ ছিল ডেবিট, নগদান হিসাবটা ডেবিটে ছিল, তো আমরা অপোজিটটা লিখবো, নগদান হিসাবে এখানে লিখবো, কিন্তু টাকাটা বসাবো ক্রেডিট দিকে, কেননা অফিস সরঞ্জাম হিসাব জাবেদা করার সময় কি হয়েছিল, ক্রেডিট হয়েছিল। তাহলে নগদান হিসাব এখানে কি হবে, নগদান কত টাকা, 3200 টাকা। এখন এই 50,000 টাকা থেকে 3200 টাকা বাদ যাবে, বাদ গেলে কত আসবে, 46,800, 46, 47, 48, 49, ঠিক আছে। তাহলে 46,800 টাকাই হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স। অফিস সরঞ্জাম হিসাব আমাদের করা হয়ে গেল। এরপরে আমাদের আসবে ক্রয় হিসাব। এরপরে আমরা করব কি, ক্রয় হিসাব। এগুলো সবই খতিয়ানের হিসাব করা হচ্ছে, লেনদেনগুলোর ভিত্তিতে আমরা ব্যালেন্সগুলো বের করছি। ক্রয় হিসাব, জানুয়ারি 1 তারিখে ক্রয় আছে
যেহেতু বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করে ওখানে কাঁচামাল ধরে আমরা হিসাব করেছিলাম ক্রয় হিসাব, তাহলে এখানেও মূলধন হিসাবটা কী হবে? যেহেতু ক্রেডিট ছিল মূলধন হিসাবটা লিখতে হবে, কিন্তু ক্রয়টা ছিল ডেবিটে কত টাকা? 30,000 টাকা। আমরা ডেবিট দিকে কি লিখলাম? 30,000 টাকা। তারপরে খেয়াল করে দেখো কয় তারিখে আছে ক্রয় হিসাব। বাকিতে ক্রয় করা হয়েছিল জানুয়ারি 3 তারিখে আছে, এরপরে আর নেই। জানুয়ারি 3 তারিখে কী করা হয়েছিল? ক্রয় করা হয়েছিল বাকিতে জাহান ড্রাগস হতে। তাহলে পাওনাদার হিসাব লিখি এখানে আমরা, যেহেতু পাওনাদারের সৃষ্টি হয়েছিল তখন পাওনাদার হিসাবে কত টাকা এসেছিল? ক্রয় ডেবিট ছিল, এখানে আমরা ডেবিটে বসাবো 30,000 আর 80,000, 1,10,000 টাকা। 1,10,000, 1,10,000। আমাদের ক্রয় হিসাবটা করা হয়ে গেল। আর একটা হিসাব বাকি আছে, পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব পাওনাদার হিসাব 3 তারিখে হিসেবে খেয়াল করে দেখো যে বাকিতে ক্রয় করা হয়েছিল বলে পাওনাদারের সৃষ্টি হয়েছিল। বাকিতে ক্রয় করলে পাওনাদারের উদ্ভব হয়। যেহেতু পাওনাদার হিসাব করছি, পাওনাদার হিসাব ক্রেডিট ছিল, ক্রয়টা ডেবিট ছিল, তাহলে ক্রয় হিসাব অপোজিট হিসাব নিতে হবে আমাদেরকে। তাহলে ক্রয় হিসাব লিখব। আর ক্রয়ের সাথে কি ছিল? কত টাকা ছিল এখানে? 80,000 টাকা। 80,000 টাকা এবার আমরা কোথায় কোথায় লিখব? পাওনাদার হিসাব যখন করেছিলাম ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, যেহেতু পাওনাদার হিসাব করছি তাহলে 80,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখব। 80,000 টাকা ডেবিটটা ক্রেডিট দিকে বসবে, আর ক্রেডিট ব্যালেন্সেও 80,000 টাকা চলে যাবে। এরপরে দেখো পণ্য যখন ফেরত দিয়েছিলাম মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হয়েছিল 18 তারিখের লেনদেনে 6,000 টাকায়। তো 6,000 টাকা যখন ফেরত দিয়েছিলাম তখন কি হয়েছিল? তখন হিসেবটা উল্টে গেছিলো, তখন পাওনাদার হিসেব হয়েছিল ডেবিট আর ক্রয় ফেরত হয়েছিল ক্রেডিট। তাহলে পাওনাদার হিসেব এখন লিখবো আমরা ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত হয়েছিল? ডেবিটের 6,000 টাকা। 80,000 টাকা থেকে 6,000 টাকা বাদ গেলে কত থাকে? 74,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমার পাওনাদার হিসাবে আমাদের কি আসলো? 74,000 টাকা আসলো ক্রেডিট ব্যালেন্স। এই ছিল খতিয়ান হিসাব। আর সৃজনশীল এক প্রশ্ন সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওদিন আমি বলেছিলাম যে 5টা হিসাবে যে বের করতে হবে। বইয়ে দেখো তোমাদের 84 পৃষ্ঠাতে দেওয়া আছে। পোস্টিংগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম। ডেবিট দিকে হলে প্লাস হয়, ডেবিটে প্লাস, ডেবিট ক্রেডিট হলে মাইনাস। এইভাবে ক্রেডিট হলে প্লাস আর ক্রেডিট ডেবিট হলে আবার মাইনাস হবে। আর হচ্ছে সম্পদ এবং ব্যয় সবসময় কি করে? ডেবিট ব্যালেন্স দেখায়। আর হচ্ছে আয় মালিকানা সত্ত্ব, আর হচ্ছে দায় ক্রেডিট ব্যালেন্স দেখায়। এই ছকটা গতদিন আমি দেখিয়েছিলাম, তারপরে তোমাদের হিসাবে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টি ছকে যখন অঙ্ক থাকবে করতে বলবো তখন আমরা টি ছকে করব, অন্যথায় আমরা চলমান জের ছকে অঙ্কগুলো সমাধান করব। আজকের ক্লাস এই পর্যন্তই, আর দীর্ঘায়িত করছি না। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।